দেখতে পাচ্ছ? স্লাইড দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। আচ্ছা, আজকের যে টপিক সেটা হচ্ছে ইমপ্লিমেন্টিং এন্ড টেস্টিং ওয়েব অ্যাপ্লিকেশন। তো এর মধ্যে মোস্ট অফ দা পার্ট, যেমন ধরো ইমপ্লিমেন্টেশন পার্ট, ইটস কমপ্লিটলি দ্য ল্যাব ওরিয়েন্টেড অথবা নওশাদের অংশটুকু। তো এখানে আমরা দেখবো যে তোমাদের যদি ইমপ্লিমেন্টেশন অলমোস্ট শেষ হয়ে থাকে, তাহলে তুমি তোমার ওয়েব অ্যাপ্লিকেশনটা কিভাবে টেস্ট করবা সেটা একটা থাকবে। আরেকটা জিনিস হচ্ছে, আজকে ক্লাসের পরে তোমাদেরকে আমি একটা অ্যাসাইনমেন্ট প্লাস হচ্ছে যে আরেকটা ক্লাস টেস্টের একটা নোটিশ দিব। সেইটা অনুযায়ী তোমরা যেভাবে চেয়েছো যে 10 তারিখের মধ্যে একটা ক্লাস টেস্ট নেওয়ার জন্য, তাহলে 10 তারিখের মধ্যে যেটা তোমাদের জন্য ফিজিবল হবে, যে ডেটটা, ওই ডেটের মধ্যে একটা ক্লাস টেস্ট হবে। তো টেস্টিং ওয়েব অ্যাপ্লিকেশন, এইটা আমার এখানে লেকচারে 11-12 লেকচার। তো এখানে যেসব ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করার জন্য যেই টেকনোলজি গুলো ইমপ্লিমেন্টেশন পার্টে তৈরি লাগবে সেগুলোর কথা আছে, তারপরে তোমার ওয়েব অ্যাপ্লিকেশনটা টেস্ট করার বিষয় আছে। এখন যখন আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনের আমরা ধরো আর্কিটেকচারাল পয়েন্ট অফ ভিউ বা যেসব স্ট্রাকচার গুলো আগে দেখেছি সবগুলো যখন কমপ্লিট হয়ে যায়, তার মানে হচ্ছে যে আমরা হোয়াট অফ দ্য ওয়েব অ্যাপ্লিকেশন ইজ ডান। মানে একটা জিনিস হচ্ছে যে কোনো প্রোডাক্টের, একটা হচ্ছে হোয়াট ইজ দ্য প্রোডাক্ট এন্ড হাউ দিস প্রোডাক্ট ক্যান বি রেডি। তো হোয়াট অংশটুকু তোমার শেষ হয়ে গেছে অ্যাকর্ডিং টু মাই লেকচার। তো তোমরাও করে ফেলছো এটা। যেমন ধরো এখানে ওয়ার্ড এর মধ্যে বেসিক হচ্ছে রিকোয়ারমেন্ট গুলো ডিফাইন করা, সিস্টেম আর্কিটেকচারটা ডিসাইড করা, তারপর যেই মডেল গুলো তুমি ব্যবহার করবে এবং মডেল গুলো ডিজাইন গুলো তোমার হ্যান্ড রিটেন বা পেপার ওরিয়েন্টেড ভাবে রেডি করা আছে। এখন আমাদের যেহেতু ইমপ্লিমেন্টেশন বলা হচ্ছে, তার মানে ইমপ্লিমেন্টেশন মানে আমরা রেডি ফর হাউ, মানে আমরা কিভাবে আমাদের প্রোডাক্টটা রেডি করব। এই রেডি করতে গিয়ে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকম টেকনোলজির হাত নিতে হচ্ছে। একটা হচ্ছে মূলত, যেহেতু তিনটা পার্ট এখানে আর্কিটেকচারের মধ্যে, একটা হচ্ছে ক্লায়েন্ট সাইডে, আর একটা হচ্ছে সার্ভার সাইডে, আর হচ্ছে এই ক্লায়েন্ট এবং সার্ভারের ভিতরে যে কমিউনিকেশনটা বা ইন্টারফেস বা রুলস প্রোটোকল গুলো, সেগুলো এই এই তিনটা আসলে টেকনোলজিক্যাল পয়েন্ট। এই তিন জায়গায় তুমি যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, যে বা যেই ডাটা সার্ভার ব্যবহার করো, সেগুলো কাজ করতে হবে। তন্ময়, ওয়েটিং রুম দেখো। আচ্ছা, জি স্যার। the implementation phase begins with the deciding the technologies for the development. অর্থাৎ ইমপ্লিমেন্টেশন ফেজে তুমি কি কি টেকনোলজি ব্যবহার করবা সেটা তুমি ডিসাইড করবা, এবং সেগুলো কনসার্ন থাকবে মূলত আসলে তিনটা ভিউ নিয়ে। একটা হচ্ছে দ্য রিকোয়েস্ট ভিউ বা ক্লায়েন্ট সাইডের, আরেকটা হচ্ছে রেসপন্স ভিউ সার্ভার সাইডের, আর রুলস ফর কমিউনিকেশন বিটুইন দ্যাম, অর্থাৎ প্রোটোকল। এখন এই পার্টটুকু, এই এই আগের পার্টটুকু এই ক্লায়েন্ট সাইডে, তারপরে হচ্ছে যে সার্ভার সাইডে এবং তাদের ভিতরে কমিউনিকেশন, এগুলো তোমরা অলরেডি করে ফেলেছো, যেহেতু তোমাদের প্রজেক্ট ইজ রানিং এবং প্রজেক্ট হয়তো শেষ ফেজের দিকে আছে। তার মানে সেগুলো নিয়ে আমরা আর কথা বলতেছি না। তুমি এখানে কি জাভা স্ক্রিপ্ট ব্যবহার করতেছো নাকি এই সি ব্যবহার করতেছো নাকি ব্যবহার করতেছো, সেটা হচ্ছে তোমাদের নিজস্ব ব্যাপার। I don't know how to respond to that. এখন এই টেস্টিং যখন আসবে, এই টেস্টিং এর ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট, এই ওয়েব অ্যাপ্লিকেশন টেস্টিং টা আসলে কি? মূলত হচ্ছে হোয়াট ইজ টেস্টিং। টেস্টিং হচ্ছে একটা অ্যাক্টিভিটি কন্ডাক্টেড টু ইভালুয়েট দ্য কোয়ালিটি অফ দ্য প্রোডাক্ট এন্ড টু ইমপ্রুভ ইট বাই আইডেন্টিফাইং ডিফেক্টস এন্ড প্রবলেম। অর্থাৎ আমরা অনেকে মনে করি যে টেস্টিং মানে হচ্ছে তুমি এই এমন একটা জিনিস টেস্ট করা যেখানে আসলে কোনো প্রবলেম পাওয়া না। কিন্তু আসলে টেস্টিং এর মূল ডেফিনেশন বলে, টেস্টিং হচ্ছে একটা ওয়ে যেখানে তুমি আসলে প্রবলেম আইডেন্টিফাই করতে পারবা। মানে প্রবলেম আইডেন্টিফাই করতে না পারলে আসলে সেটাকে টেস্টিং বলা হবে না। অর্থাৎ প্রবলেম থাকবেই, পৃথিবীতে এরর ফ্রি কোনো জিনিস নাই। এরর ফ্রি কেউ হতে পারে না, ইভেন মানুষও এরর ফ্রি না। তাহলে তুমি এমন একটা প্রোডাক্ট তুমি বানাচ্ছ, সেখানে তোমার ইন্টেনশন থাকবে টেস্ট ফেসে যে তোমার এখানে আমি এরর পাবো। If we run a program with the intent to find the errors, then we talk about testing. যদি তুমি কোনো একটা
প্রোগ্রাম বা কোনো একটা প্রসিজার রান করাও যেখানে তুমি এরর পাওয়ার চান্স আছে, তাহলে আমরা বলবো যে সেটা আসলে আমরা টেস্টিং করতেছি। বাই টেস্টিং উই ডিটারমাইন দ্য কোয়ালিটি স্টেট অফ দ্য সিস্টেম, মানে অর্থাৎ টেস্টিং এর মাধ্যমে আমরা কি ঠিক করতে পারি যে আসলে আমাদের এটার প্রোডাক্টটার কোয়ালিটিটা কেমন, সেটা হুইচ প্রোভাইডস দ্য বেসিস ফর দ্য ইমপ্রুভমেন্ট। যখন তুমি এরর পাবা, যখন তুমি ডিফেক্ট পাবা, সেটাই হচ্ছে তোমার টার্গেট থাকবে যে সেই এরর এবং ডিফেক্ট গুলোকে মিনিমাইজ করা। এই এরর এবং ডিফেক্ট যখন মিনিমাইজ করতে পারবা, তারপরে তখনই তুমি বলতে পারবা যে তোমার প্রোডাক্ট আস্তে আস্তে ডে বাই ডে ইমপ্রুভ করতেছে। তোমরা এখন জানো যে এই যে যেগুলো ধরো অলরেডি প্রতিষ্ঠিত ওয়েব অ্যাপ, ওয়েব সার্ভিসেস যেগুলো পৃথিবীতে চলতেছে, ইভেন ধরো ফেসবুকও প্রতিনিয়ত কিন্তু আন্ডার টেস্টিং ফেসের মধ্যে যাচ্ছে। এগুলো তো প্রতিষ্ঠিত, অ্যামাজন সাইট, এগুলো প্রতিষ্ঠিত সাইট, কিন্তু ডে ডে বাই ডে তারা নতুন কিছু অ্যাড করতে গেলে সেগুলো অনেক টেস্ট ফেসের পরে গিয়ে তারপর সেখানে আসে। অর্থাৎ ইমপ্রুভমেন্টের জায়গা সবসময়ই আছে। আমি তোমাদের থিওরি ক্লাসে বিভিন্ন সময় বলছিলাম যে তোমরা যখন তোমাদের প্রজেক্ট গুলো যখন চুজ করছো, এই প্রজেক্ট গুলো তোমাদের টার্গেট থাকা দরকার যে এইগুলো তুমি এখন করতেছো আমার কোর্স শেষ, নওশাদের কোর্স শেষ তারপরে শেষ, এইভাবে না। তুমি যদি এটাকে ধরে রাখতে চাও তাহলে তোমাকে আসলে বাই দি ফেজ ইমপ্রুভমেন্ট করতে হবে, এবং ইমপ্রুভমেন্ট করতে হলে তোমাকে টেস্ট করতে হবে। এগুলো টেস্টিং এর বেসিক কথা। তো যখন আসলে দেখো, হোয়াট উই সে দ্যাট অ্যান এরর ইজ প্রেজেন্ট ইফ দ্য অ্যাকচুয়াল রেজাল্ট ফ্রম এ টেস্ট রান ডাজ নট কমপ্লাই উইথ দ্য এক্সপেক্টেড রেজাল্ট। মানে এরর আসলে কি? টেস্টিং এর ক্ষেত্রে এররটা হচ্ছে তুমি জানো যে এই কাজটা করলে এরকম রেজাল্ট আসা উচিত, কিন্তু এরকম রেজাল্ট আসে নাই। অর্থাৎ দুইটা জিনিসের অ্যাকচুয়াল এবং এক্সপেক্টেড রেজাল্টের মধ্যে যে গ্যাপটা, সেটাই হচ্ছে এরর। Each deviation from the requirement definition is an error. দেখো, ওয়েব অ্যাপ্লিকেশনের এরর গুলো আসলে কি কি? যদি কোনো কারণে তুমি যে রিকোয়ারমেন্ট কালেক্ট করছো সেই রিকোয়ারমেন্টের সাথে যদি কমপ্লাই না করে, যদি না মিলে, তাহলে তুমি বলতে পারবা যে এখানে একটা এরর আছে। তারপরে হচ্ছে অবজেক্টিভ অফ টেস্টিং, ফাইন্ডিং এরর ইনস্টিড অফ শোয়িং দেয়ার অ্যাবসেন্স। দেখো, এই পরীক্ষা ইম্পর্টেন্ট যে টেস্টিং এর অবজেক্টিভ ফাইন্ডিং এরর ইনস্টিড অফ শোয়িং দেয়ার অ্যাবসেন্স। মানে এটা হচ্ছে তোমরা যারা এই টিচারদের সামনে যখন কোনো কিছু প্রেজেন্ট করো, সেই ক্ষেত্রে তোমাদের অবজেক্টিভ থাকে যে তোমরা আসলে সেগুলো ও শোয়িং দেয়ার অ্যাবসেন্স, মানে তুমি হয়তো দেখাতে চাও না বা হাইড করতে চাও বা বাইপাস করতে চাও, সেটা আসলে ভুল। তুমি যখন টেস্ট করতে যাইবা তখন তোমাকে আসলে করতে হবে কি, তুমি এররটা দেখাতে হবে। তাহলে সেটা, এবং সেই টেস্টটার নাম হচ্ছে ডিফেক্ট টেস্টিং বলা হয়, ফাইন্ডিং এরর ইনস্টিড অফ শোয়িং দেয়ার অ্যাবসেন্স। ধরো যদি দিলা, তখন দেখা গেল যে কোনো কারণে এখানে 10 ইউজারের থেকে 12 জন ইউজার চলে আসলো, এবং একজন ইউজার একটা ডাইভার্সিফাইড এনভায়রনমেন্ট থেকে, আননোন ওয়েব ব্রাউজার থেকে তোমাকে রিকোয়েস্ট করতেছে, তখন তোমার এটা কাজ করতেছে না, তার মানে সেখানে এরর আছে। এগুলো হচ্ছে যে মেইন অবজেক্টিভ। তারপর এ টেস্ট রান ইজ সাকসেসফুল ইফ এররস আর ডিটেক্টেড। দেখো, টেস্ট রানটা তখনই সাকসেসফুল হবে যদি এরর তুমি পাও। তারপর হচ্ছে টু ডেমনস্ট্রেট টু দ্য ডেভেলপার এন্ড the customer that the software meets its requirement, it's called the validation testing. অর্থাৎ এই অবজেক্টিভের এই স্লাইডে দেখো দুইটা পয়েন্ট বলা হচ্ছে যে টেস্টিং এর আসলে কি কি অবজেক্টিভ। একটা হচ্ছে কি, তার মধ্যে একটা ডিফেক্ট টেস্টিং আর একটা হচ্ছে ভ্যালিডেশন টেস্টিং। ফাইন্ডিং এরর ইনস্টিড অফ শোয়িং দেয়ার অ্যাবসেন্স, এটা হচ্ছে ডিফেক্ট টেস্টিং। আর একটা হচ্ছে ডেভেলপার এবং কাস্টমারকে তুমি তোমার সফটওয়্যারটা, তারা যে তোমাকে রিকোয়ারমেন্ট দিয়েছে সেই রিকোয়ারমেন্টটা যে ফুলফিল করছে প্রত্যেকটা, সেটা স্টেপ বাই স্টেপ দেখাই দেওয়া, সেটা হচ্ছে ভ্যালিডেশন টেস্টিং। এরপরে দেখো টেস্টিং এর লেভেল। টেস্টিং
একটা হচ্ছে যে আমরা শুরু করলাম তাহলে কি দেখো এই তো প্রশ্ন বোঝার ব্যাপার আছে। একটা হচ্ছে হোয়াট ইজ টেস্টিং ইন ওয়েব অ্যাপ্লিকেশন, তারপরে টেস্টিং এর অবজেক্টিভস, টেস্টিং এর অবজেক্টিভস এর পরে আসলো টেস্টিং এর লেভেল। যারা নোট করে ক্লাস করো তাদের ক্ষেত্রে বলতেছি যে এই তিনটা পয়েন্ট এখানে লিখে রাখো খাতায়। একটা হচ্ছে টেস্টিং, টেস্টিং এর অবজেক্টিভ, টেস্টিং এর লেভেল। এখন টেস্টিং এর লেভেলের মধ্যে কি কি জিনিস আছে? প্রথমটা হচ্ছে ইউনিট টেস্ট। এগুলো কিন্তু খুব সোজা, কিন্তু এগুলো তোমাকে অবশ্যই এই যে অ্যাসাইনমেন্টের কথা বলতেছি, এই অ্যাসাইনমেন্টে তোমার এগুলো আসতে হবে যে তুমি এই ইউনিট টেস্ট চেকলিস্ট করতে হবে, একটা চেকলিস্ট। চেকলিস্ট বুঝো তো, তাই না? এই দুইজন কথা বলো, চেকলিস্ট বুঝো? হ্যাঁ, চেকলিস্ট। চেকলিস্টটা হচ্ছে তুমি একটা টেবিল করবা, সেই টেবিলে টেস্টিং এর লেভেলের মধ্যে ধরো একটা কলাম টেস্টিং লেভেলের মধ্যে তুমি একটা কলামে টেস্টের নামটা লিখলা ইউনিট টেস্ট, এইটা কে করছে সেই কলামে লিখলা, কয়জনের উপরে করছো সেটা লিখলা, কি পাইছো, কি ধরনের এরর পাইছো নাকি এরর পাও নাই সেটা একটা লিখলা। এরকম একটা টেবিল হবে, চেকলিস্ট টেবিল। এবং দ্যাট উইল বি ইউর নেক্সট অ্যাসাইনমেন্ট। আচ্ছা, ইউনিট টেস্টিং আমি আবার বলবো অ্যাসাইনমেন্টের কথা, বা এটা তোমাদেরকে তন্ময়কে আমি এটা হোয়াটসঅ্যাপে লিখে দিব, তখন তোমরা এভাবে করতে পারবা। কিন্তু আমি এখন ক্লাসে যেটা বললাম, যারা শুনছো এখন, যে আমরা একটা চেকলিস্ট বানাতে চাই তোমার প্রজেক্টের। এটা নট লাইক যে তুমি কোনো প্রজেক্টই করো নাই সেখানে তুমি টেস্ট করবা কি, তোমার প্রজেক্টের যে কাজ করতেছো সেখানে তুমি টেস্ট গুলো, এই টেস্টিং লেভেল গুলো কিভাবে চেক করছো। ইউনিট টেস্ট 1 নম্বর, দেখো টেস্ট দ্য স্মলেস্ট টেস্টেবল ইউনিটস। মানে তোমার একটা পেজের ভিতরে অনেকগুলো ছোট ছোট অংশ থাকতে পারে, অনেকগুলো অনেকগুলো ওয়েব পেজ মিলে একটা ওয়েব অ্যাপ্লিকেশন হতে পারে। এগুলো প্রত্যেকটা আলাদাভাবে ইন্ডিপেন্ডেন্টলি যদি যখন টেস্ট করা হয় সেটাকে বলা হয় ইউনিট টেস্ট। ইউনিট টেস্টিং ইজ ডান বাই দ্য ডেভেলপার ডিউরিং দ্য ইমপ্লিমেন্টেশন। দেখো কমপ্লিটলি এইটাতে কোনো কাস্টমার ইনভলভ থাকবে না, কোনো ইউজার ইনভলভ থাকবে না ইউনিট টেস্টে। এটা তোমার কাজ, এটা তোমার কাজ। তুমি ওয়েব অ্যাপটা ডেভেলপ করতেছো, এটা তৈরি করতে গিয়ে ধরো তুমি একটা জায়গায় গিয়ে তার লগ ইন ফাংশনটা চেক করতেছো। তো লগ ইন ফাংশন চেক করতে গেলে সেখানে ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে। ইউজার নেম এর মধ্যে কেউ ধরো ও, আন্দাজে অনেক ধরনের সিম্বল টিম্বল ব্যবহার করতে পারে। তোমার এখানে যদি সেটার অপশন না থাকে তাহলে তুমি বলবা যে এই টেস্ট তুমি করে দেখছো, এই টেস্টটা আসলে আহ, ভুল পাওয়া যাচ্ছে। বা 10 জন ইউজার এটা তোমাকে লগ ইন করার চেষ্টা করছে, তারা 10 রকম ভাবে ক্রেডেনশিয়াল দিয়েছে, সেই ক্রেডেনশিয়াল থেকে একটা ক্রেডেনশিয়াল আসলে আমার সিস্টেম সাপোর্ট করে না। সেটা হচ্ছে ইউনিট টেস্টিং, এবং এইটা ডেভেলপার ডিউরিং ইমপ্লিমেন্টেশন ফেজে এটা করে থাকে। তারপরে সেকেন্ডটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। ইন্টিগ্রেশন টেস্টিং মানেটা কি? সেটা হচ্ছে তোমার যেই ওয়েব টু ওয়েব কানেক্টেড বা ডাইনামিক পেজ গুলো যে কানেক্টেড, সেই কানেকশন গুলো ঠিক আছে কিনা। ইভালুয়েট দ্য ইন্টারাকশন বিটুইন দ্য ডিস্টিংক্ট এন্ড সেপারেটলি টেস্টেড ইউনিটস ওয়ান্স দে হ্যাভ ইন্টিগ্রেটেড। মানে ওই যে আগে ইউনিট টেস্টে তোমার পেজের ভিতরে কানেক্টেড পেজ, পেজের ভিতরে ফাংশন, পেজের ভিতরের মধ্যে যেসব বিজনেস লজিক গুলো আছে, সেগুলো যখন তুমি সবগুলো একসাথে কম্বাইন করছো, কানেক্টেড করছো, তখন সেগুলো ঠিক মতো কাজ করছে কিনা সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টেস্টিং। তাহলে ইন্টিগ্রেশন টেস্টিং এইটা পারফর্ম করে বাই টেস্টার। দেখো এখন এই যে সফটওয়্যার কোম্পানি বা বড় বড় কোম্পানিগুলোতে আসলে আলাদাভাবে কে থাকে, আলাদাভাবে ডিজাইনার থাকে, আলাদাভাবে সিস্টেম আর্কিটেকচার থাকে, আলাদাভাবে প্রোগ্রামার থাকে, আলাদাভাবে সেটা টেস্টার বলে একটা গ্রুপ থাকে যারা আসলে এই টেস্ট গুলো করে থাকে। সে কমপ্লিটলি ডিফারেন্ট, সে সবসময় যে আলাদা পার্টি হবে তা না, এটা অনেক সময় তোমার টিমের অংশ হতে পারে। অর্থাৎ এখানে টেস্টার, ডেভেলপার, দেখো এই টেস্টটা করা কে, টেস্টার করে, ডেভেলপার করে, অথবা বোথ জয়েন্টলি। অর্থাৎ যারা প্রোগ্রামার সে নিজে টেস্ট করতে পারে, অথবা তোমার কোম্পানিতে যদি টেস্টার থাকে সে টেস্ট করতে পারে, অথবা তারা দুইজন মিলে একসাথে এই ইন্টিগ্রেশন টেস্ট গুলো করতে পারে। তাহলে দুইটা টেস্ট গেল লেভেলের মধ্যে। 3 নম্বর সিস্টেম টেস্ট, টেস্ট দা কমপ্লিট ইন্টিগ্রেটেড সিস্টেম। এটা মানে হচ্ছে দা হোল প্রসিজার। দেখো প্রথমে একদম ইন্ডিভিজুয়াল একটা ইন্ডিপেন্ডেন্ট প্রত্যেকটা ইউনিটকে টেস্ট করছে, তারপরে সেগুলোকে ইন্টিগ্রেট করে টেস্ট করছে, তারপরে তোমার কমপ্লিট প্যাকেজটা টেস্ট করছে, সেটার নাম হচ্ছে কি সিস্টেম টেস্টিং। টেস্ট দা কমপ্লিট এন্ড ইন্টিগ্রেটেড সিস্টেম।
আচ্ছা, সিস্টেম টেস্ট আর টিপিক্যালি পারফর্মড বাই এ স্পেশালাইজড টেস্টিং। এইটা ডেভেলপার করবে না, এটা কমপ্লিটলি টেস্ট টিম বলে যে টিম থাকবে সেই টিম করবে, বা টেস্টার যারা থাকবে তারা এই কাজ করবে, সিস্টেম টেস্টিং। তারপরে হচ্ছে অ্যাকসেপ্টেন্স টেস্ট। আমি কয়টা বললাম? অ্যাকসেপ্টেন্স টেস্ট পর্যন্ত 4টা বললাম, দেখো লেভেল কতগুলো, এবং এই লেভেলের হায়ারার্কিটা দেখো একদম নিচ থেকে শুরু হয়ে আস্তে আস্তে টপ লেভেলের দিকে যাচ্ছে। অ্যাকসেপ্টেন্স টেস্ট, তাহলে তুমি নাম শুনে বুঝতেছো এই যে অ্যাকসেপ্টেন্স টেস্টটা কে করবে? গ্রহণযোগ্যতা। ইভালুয়েট দ্য সিস্টেম ইন কোঅপারেশন উইথ দ্য ক্লায়েন্ট, যার থেকে তুমি কাজটা নিয়েছো, যে প্রতিষ্ঠান তোমাকে কাজ দিয়েছে, তার সাথে তোমার যে টেস্টটা হবে সেটা হচ্ছে কি? অ্যাকসেপ্টেন্স টেস্ট। ইভালুয়েট দ্য সিস্টেম, কমপ্লিট সিস্টেম টেস্ট করে ফেলছে তোমার টেস্টার, তারপরে সেটা দিয়ে দিছে কাকে? যে এই এই ক্লায়েন্টকে। ক্লায়েন্ট তখন সেই টেস্ট করে যদি বলে যে ইয়েস দ্যাট ইজ গুড অ্যান্ড ইট কমপ্লাই উইথ মাই রিকোয়ারমেন্ট, তখন সেটা অ্যাকসেপ্টেন্স টেস্ট পাস হয়ে যাবে। তাহলে ইভালুয়েট দ্য সিস্টেম ইন কোঅপারেশন উইথ দ্য ক্লায়েন্ট। অ্যাকসেপ্টেন্স টেস্ট ইউজ রিয়েল কন্ডিশন এন্ড রিয়েল ডাটা। দেখো এর আগে তুমি যেগুলো টেস্ট করছো সেগুলো হচ্ছে তোমার নিজের কিছু স্যাম্পল ডাটা দিয়ে তুমি টেস্ট রান করছো। এগুলো তোমরা যারা প্রোগ্রামিং করছো তোমরা দেখছো যে ওরা প্রোগ্রামিং এর যে প্রবলেম গুলো দিয়ে দেয় সেখানে কিছু কোড, সেখানে কিছু ইনপুট দিয়ে দেয়, সেই ইনপুট গুলো দিয়ে তুমি টেস্ট করে দেখছো, সেটা হচ্ছে তোমার টেস্টিং পার্ট। যখন সেটা ক্লায়েন্টের কাছে চলে যাবে, ক্লায়েন্ট তখন নিজের থেকে রিয়েল ডাটা দিবে, রিয়েল নিজের এনভায়রনমেন্ট থেকে সেটা টেস্ট করবে। এইটা অ্যাকসেপ্টেন্স টেস্ট। তারপরে হচ্ছে কি? তারপরে হচ্ছে বিটা টেস্ট। দেখো অ্যাকসেপ্টেন্সের পরে যে টেস্টটা সেটার নাম হচ্ছে কি? বিটা টেস্ট। বিটা টেস্টটা কারা করে? লেট ইউজার ওয়ার্ক উইথ দ্য আর্লি ভার্সন অফ এ প্রোডাক্ট উইথ দ্য গোল টু প্রোভাইড আর্লি ফিডব্যাক। বিটা টেস্ট এবং অ্যাকসেপ্টেন্স টেস্ট এই দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। কেউ স্লাইড দেখে বলো তো দেখি, এই দুইটা আসলে কি? বিটা টেস্ট এবং অ্যাকসেপ্টেন্স টেস্ট। স্যার, অ্যাকসেপ্টেন্স টেস্ট হচ্ছে জাস্ট আমি যে কোম্পানি কিংবা হচ্ছে ক্লায়েন্ট থেকে নিছি সেই টেস্ট করবে শুধুমাত্র তারা নিজেরা। আর বেটা টেস্ট হচ্ছে এটা যে ইউজারদের জন্য বা যে স্টেক ক্লায়েন্ট হোল্ডারদের, যাদেরকে দিবে, ক্লায়েন্ট যারা মানে ওই কোম্পানির যারা সকল ইউজারকে দিবে আর কি। সকল ইউজার যারা ব্যবহার করবে তাদেরকে আর্লি ভার্সনটা দেওয়া, আর্লি ভার্সনটা দেওয়া। সেই আর্লি ভার্সনটা দিলে তখন তখন তারা সেখান থেকে ফিডব্যাক দিবে। ফিডব্যাক পেলে সেটা আবার তখন দেখা যায় যে সেটা আবার যদি কোনো এরর টেরর চলে আসে, তখন সেটা ক্লায়েন্ট তখন সেটা তার ডেভেলপার টিমকে বলে বা টেস্টারকে বলে যে এই ধরনের ডাটা দেওয়ার ক্ষেত্রে আমার প্রচুর ইউজার, তারা এইভাবে ডাটা দেওয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা এরকম একটা প্রবলেম দেখা দিচ্ছে, তখন সেটাকে মিনিমাইজ করে আবার দেওয়া হয়। তাহলে এই যে অ্যাকসেপ্টেন্স টেস্ট, বিটা টেস্ট, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তাহলে আমরা দেখো টেস্টিং এর লেভেলে ওখান থেকে 3টা 4টা 5টা টেস্ট পর্যন্ত চলে গেছি। এখন আসো ওয়েব অ্যাপ্লিকেশনের এই 5টা হচ্ছে কি ছিল? টেস্ট লেভেল। তার মানে আমরা টেস্টিং কি জিনিস, টেস্টিং এর অবজেক্টিভ পড়লাম, টেস্টিং এর লেভেল গুলো পড়লাম। এখন ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্টিং, ওয়েব অ্যাপ্লিকেশনের এই যে লেভেল গুলো আছে, এই লেভেল গুলোতে কিভাবে টেস্ট গুলো করা হয়, কি কি টেস্ট করা হয়? একটা হচ্ছে যে লিংক টেস্টিং, লিংক গুলো ঠিক আছে কিনা, কানেক্টিভিটি, এটাকে বলা হয় লিংক টেস্টিং। তারপর এটা হচ্ছে ব্রাউজার টেস্টিং, তারপর এটা হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং, লোড স্ট্রেস এন্ড কন্টিনিউয়াস টেস্টিং। লোড স্ট্রেস এন্ড কন্টিনিউয়াস টেস্টিং এগুলো একটু একটু ডিটেলস আছে। তার সিকিউরিটি টেস্টিং, তাহলে তারপর হচ্ছে কন্টেন্ট টেস্টিং। দেখো 1 2 3 4 5 6, এই 6টা হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্টিং, যেগুলো বিভিন্ন অংশে ওই টেস্টিং লেভেলের বিভিন্ন অংশে এইগুলো আসলে মূলত চেক করতে হবে তোমার। ওই টেস্টিং লেভেলের বিভিন্ন অংশে ইভেন ইউজারও এই জিনিস চেক করবে, ক্লায়েন্টও এই জিনিস চেক করবে, তাই না? তো এগুলো হচ্ছে ওই লেভেলের মধ্যে তুমি এই কাজগুলো করতে হবে, যে লিংক ঠিক আছে কিনা, ব্রাউজার ঠিক আছে কিনা, ব্রাউজার গুলো সব ধরনের ব্রাউজার সাপোর্ট করে কিনা, ইউজিবিলিটি, লোড স্ট্রেস, কন্টিনিউয়াস টেস্টিং, সিকিউরিটি টেস্টিং, কন্টেন্ট টেস্টিং। এখন আসলে লিংক টেস্টিং। লিংক টেস্টিং এর মেইন গোলস কি? এই মেইন গোল হচ্ছে ব্রোকেন লিংক খুঁজে বের করা। কি বের করা? ব্রোকেন লিংক খুঁজে বের করা। তুমি যদি খুঁজে পাও তার মানে হচ্ছে তুমি পারফেক্টলি টেস্ট করছো।
সবসময় যে ইন্টেনশন থাকতে হবে যে তোমাকে এরর খুঁজে পেতে হবে। লিঙ্ক টেস্টিং এর তাহলে মূল কাজটা হচ্ছে, মূল গোল হচ্ছে ব্রোকেন লিঙ্ক গুলো খুঁজে বের করা। অর্থাৎ তুমি লিঙ্ক করছো কিন্তু লিঙ্ক ডকুমেন্টটা পাচ্ছ না, লিঙ্ক ডকুমেন্ট ডাজ নট এক্সিস্ট, এটাকে বলা হয় ব্রোকেন লিঙ্ক। তারপর হচ্ছে অরফান পেজ। অরফান পেজ মানে পেজ ডাজ নট লিঙ্ক এনি আদার পেজ, মানে পেজ অলরেডি আছে কিন্তু এই পেজের সাথে কোনো পেজ লিঙ্ক আপ করা হয় নাই, এগুলোকে অরফান পেজ বলে। অরফান শব্দের বাংলা অর্থ হচ্ছে এতিম, মানে তারা একা। তো অরফান পেজেস, এই দুইটা হচ্ছে লিঙ্ক টেস্টিং এর মূল গোল। একটা প্রশ্ন আছে হ্যাঁ বলো। স্যার, ধরেন আমি যে ওয়েবসাইটটা বানাইলাম সেটা হচ্ছে কোনো ব্রকেন লিঙ্কস নাই, বা মানে লিঙ্ক টেস্টিং এ সেটা হচ্ছে একবার কয়েকবার রান করছি, সেটা সব প্রত্যেকবারে হচ্ছে পাস করে গেছে। হ্যাঁ পাস সে- করে। তো সেক্ষেত্রে এটা কি সাকসেসফুল লিঙ্ক টেস্টিং বলবো না? হ্যাঁ সেই ক্ষেত্রে তুমি অবশ্যই সাকসেসফুল লিঙ্ক টেস্টিং বলবা। আমি বলতেছি যে খুঁজে পাওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই যে তুমি যে কথাটা এখন যেটা বলছো এইটাই হচ্ছে চেকলিস্ট, তুমি কয়বার এটা চেক করছো এবং কয়বার তুমি এটা পাস পাইছো। ওকে, ঠিক আছে। হ্যাঁ মানে আমরা ধরো, অ্যাসাইনমেন্টে যেটা লিখবো সেটা হচ্ছে যে আমি হ্যাঁ কতবার রান করছি, হ্যাঁ আমি কতবার কোনো run করছো? পাইছি কিনা, পাইলে সেটা ঠিক করছি। হ্যাঁ সেটা তুমি পাস লিখবা। তুমি যদি পাস, মাঝে মধ্যে সেটা ফেলও হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। মাঝে মধ্যে সেটা ফেলও হতে পারে। তার মানে হচ্ছে যে তুমি এই প্রসিজার গুলো ফলো করে গেছো, তখন তুমি আমি বলতে পারবো যে হ্যাঁ তোমার এটাতে তুমি লিঙ্ক টেস্ট করে আনছো। এখন এটা কোনো কারণে, যেহেতু দেখা যাচ্ছে যে ধরো 100 বারের ভিতরে একবার যদি ফেল পাও, তার মানে কি তোমার প্রোডাক্ট খারাপ? না, অবশ্যই ভালো। হ্যাঁ, কারণ তখন সেটার অ্যাকুরেসি তো অনেক বেশি, তাই জি। না, পারফরমেন্স অনেক ভালো। তো এইভাবে আর কি, এইভাবে কি আসলে এগুলো চেক আউট করা হয়। এগুলো এগুলো কিন্তু ডকুমেন্টেড আকারে যখন তুমি প্রফেশনালি কোনো জিনিস ডেভেলপ করে ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করবা, তখন কিন্তু তাদেরকে এগুলো দিতে হয় যে তোমার এখানে কারা এটা টেস্ট করছে, কতটুকু পাইছে। তখন ক্লায়েন্টকে স্যাটিসফাই করতে হবে। ক্লায়েন্ট তো ধরো এতটুকু নাও বুঝতে পারে, লিঙ্ক টেস্ট পর্যন্ত নাও যেতে পারে। সে আর্লি প্রোডাক্ট তুমি খুব সুন্দর কন্টেন্ট ডিজাইন করে দিয়ে দিয়েছো, ক্লায়েন্ট খুশি হয়ে নিয়ে নিল, বুঝতে পারছো? এই জন্য এগুলো নিজেরা টেস্ট করতে হবে। এসটিডিজি, এখন এসটিডিজিটা হচ্ছে অল লিঙ্কস আর সিস্টেমেটিক্যালি ভিজিটেড। দেখো কিভাবে করবা, এটাও বলে দিচ্ছি। তুমি একটার পর একটা তোমার যেটা নিয়ম ছিল তোমার পেজের শুরু থেকে, প্রথমে ধরো সার্চ দাও, প্রথমে ধরো সার্চ দা ভিডিও ফাইল, এরকম কোন জায়গা ছিল, তাহলে সার্চের ওখানে ক্লিক করলে সেটা ঠিক মতো ইউটিউবে যাচ্ছে কিনা, সেটা ঠিক মতো কোনো পেজে যাচ্ছে কিনা সেটা দেখলা। তারপরে ধরো সেখান থেকে সেটাকে কিভাবে সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইবের যদি কোনো আলাদা পেজ থাকে সেটাতে ঠিক মতো যাচ্ছে কিনা, মানে একটার পর একটা সিস্টেমেটিক্যালি তুমি নিজে ভিজিট করে করে দেখবা যে সবগুলো ঠিক আছে কিনা। আচ্ছা তারপরে আসো ব্রাউজার টেস্টিং। ব্রাউজার টেস্টিং এটা তো সিম্পল, এটা জানো যে স্ট্যান্ডার্ড পৃথিবীতে যতগুলো ব্রাউজার আছে, মোবাইলে বলো, তারপরে হচ্ছে তোমার ডেস্কটপ, ম্যাকবুক, এগুলোতে যে সাফারি, মজিলা, ফায়ারফক্স, গুগল ক্রোম, এই কয়েকটাই তো বেশিরভাগ ব্রাউজার। তো এই ব্রাউজার গুলো যেগুলো আছে সবগুলো ব্রাউজারে তোমার পেজটা ঠিক মতো লোড হয় কিনা বা সবাই কাজ করতে পারে কিনা। ট্রাই টু ফাইন্ড এররস ইন ওয়েব অ্যাপ্লিকেশন ডিউ টু ইনকম্প্যাটিবিলিটিস বিটুইন ডিফারেন্ট ওয়েব ব্রাউজার। এটা হচ্ছে ব্রাউজার টেস্টিং। আচ্ছা এটার স্ট্র্যাটেজি হচ্ছে যে তুমি আসলে টেস্ট অ্যাপ্লিকেশন মানে তোমার অ্যাপ্লিকেশনটা রান করা বা অন অল পপুলার কম্বিনেশন, বেশিরভাগ পপুলার কম্বিনেশন গুলোতে তুমি রান করাবা। সেখানে কি থাকবে, ওই কম্বিনেশনটার মধ্যে ব্রাউজার থাকবে, ওইটার ভার্সন থাকবে, অপারেটিং সিস্টেম থাকবে। ক্লিয়ার? এটা তো জানোই যে তোমরা হয়তো অনেক ব্রাউজার পাবা যেগুলো আসলে দেখা যাচ্ছে তোমার অনেক ওয়েব পেজ পাবা যেগুলো আসলে দেখা যাচ্ছে যে সাফারিতে কাজ করতেছে না বা সাফারির আর্লি ভার্সনে কাজ করতেছে না। যদি কোনো ধরো আপডেট করো তখন দেখা যাচ্ছে কাজ করতেছে। তাহলে তুমি এটা কিভাবে, তাহলে তুমি চেক লিস্টে লিখবা, সেটা হচ্ছে যে তুমি মজিলা 10.5 যদি ফর এন এক্সাম্পল ভার্সন থাকে সেটাতে তুমি টেস্ট করছো, ওই সময় উইন্ডোজ ছিল 10। তারপরে একই অবস্থায় ম্যাকবুকের এখন ম্যাক ভেঞ্চুরা পাওয়া যায় ওএস, তখন ভেঞ্চুরা 13.0.1 আছে, তাহলে সেটা আর সাফারি এর ভার্সনটা কত, সেই ক্ষেত্রে তোমার এটা কি সাকসেসফুল ছিল কিনা, পাস করছে কিনা, ইয়েস হলে ইয়েস, নো হলে নো। এইভাবে করে তুমি কয়েকটা টেস্ট দেখাবা, ম্যাক্সিমাম 5টা পপুলার কম্বিনেশন তুমি দেখাতে পারো। তাহলে এইটা হচ্ছে ব্রাউজার টেস্টিং।
তারপর হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং। এইটা ইভালুয়েট দ্য ইজ অফ ইউজ, লেআউট এন্ড নেভিগেশন স্ট্রাকচার। দেখো এগুলো সিম্পল, যে টেস্টারও করতে পারে, তুমি বেটা ভার্সনেও এইটা তুমি টেস্ট করে নিতে পারো, যে ইভালুয়েট দ্য ইউজ অফ ইউজ, মানে তোমার পেজ, তোমার ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিসটা এটা ব্যবহার করা কি সোজা নাকি কঠিন, লেআউটটা ইজিয়ার, লেআউটটা দেখতে মানুষের আগ্রহ হয় নাকি হয় না, নেভিগেশন স্ট্রাকচারটা ইজিয়ার কিনা, সেগুলো চেক করাটা হচ্ছে ইউজিবিলিটি টেস্টিং। আচ্ছা, এটার স্ট্র্যাটেজি হচ্ছে তুমি একটা সেট অফ রিপ্রেজেন্টেটিভ ইউজার ঠিক করলা এটা টেস্ট করার জন্য। যেমন ওই ক্লায়েন্ট ঠিক করে দিতে পারে যে আমার এই এই 10 জন ইউজারকে দিয়ে আপনি একটু টেস্ট করে নেন, ওদের কাছে কেমন লাগতেছে। কেউ মনে করতেছে যে হ্যাঁ এই 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 লোগোটা বাম পাশে না দিয়ে ডান পাশে দিলে ভালো লাগবে, মেনু বারটা মধ্যখানে দিলে ভালো লাগবে, এগুলোকে বলা হয় ইউজিবিলিটি টেস্টিং। আচ্ছা, এইটা আবার অনেক সময় দেখা যায় বাই ওয়ান অর মোর এইচসিআই স্পেশালিস্ট দিয়েও করা হয়। এইচসিআই স্পেশালিস্ট হচ্ছে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন। এটা একটা সাবজেক্ট, বিশাল সাবজেক্ট। এটা স্পেশালি এটা কি বলবো, এইটা অনেক বড় সাবজেক্ট। মাস্টার্স আমাদের এখানে বোধহয় একটা অপশনাল কোর্স আছে, কেউ পড়ান না, কিন্তু এটা পৃথিবীর উন্নত দেশগুলোতে এইচসিআই স্পেশালিস্টও হওয়া যায়। হিউম্যান কম্পিউটার ইন্টারাকশন মানে যারা এই যে তোমার কম্পিউটারের যে বিভিন্ন ডার্ক মোড, সফট মোড এইসব দিয়ে তোমার ওয়েব অ্যাপটা কেমন দেখায় না দেখায় এগুলো সহ টেস্ট করবে, এই টাইপের কাজ করা যায়। এরকম তুমি রিপ্রেজেন্টেটিভ ইউজার দিয়ে করতে পারো, অথবা তোমার যদি এইচসিআই স্পেশালিস্ট থাকে তারাও ইউজিবিলিটি টেস্ট করে দিতে পারে। লোড টেস্টিং, লোড টেস্টিং হচ্ছে সিস্টেম মিটস দ্য রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট। ভেরি ইম্পর্টেন্ট, সিস্টেম মিটস দ্য রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট। এটা এখন ঘড়ি ধরে স্টপওয়াচ দিয়ে করতে পারো। এই সিস্টেম মিটস দ্য রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট মানে তুমি যখন সার্ভারকে রিকোয়েস্ট করবা, সার্ভার থেকে তোমার এখানে ক্লায়েন্টের কাছে রেসপন্স আসতে কতটুকু সময় লাগতেছে, বুঝতে পারছো? কমপ্লিট পেজটা মোবাইল ডিভাইসে দেখতে কতক্ষণ সময় লাগতেছে, আসতে কতক্ষণ সময় লাগতেছে, ওয়েবে কতক্ষণ সময় লাগছে, এগুলোকে বলা হয় লোড টেস্টিং। সিস্টেম মিটস দ্য রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট, এমটিআরএস। এমটিআরএস এইটা আমি চ্যাট বক্সে লিখতেছি, তোমরা এইটা একটু চ্যাট এইটা একটু দেখবা আলাদাভাবে। এমটিআরএস, এমটিআরএস টা হচ্ছে মিন টাইম between response system। এই এমটিআরএস মিন টাইম বিটুইন রেসপন্স সিস্টেম, এইটা এই এমটিআরএস দিয়ে, এমটিআরএস অনেক সময় দেখবা তোমরা যদি কোথাও কোনো চেকলিস্ট পাও টেস্টিং এর, ওয়েব অ্যাপের বা কোনো সফটওয়্যার, সেখানে এমটিআরএস দেখবা। এমটিআরএস টা দিয়ে এটা টেস্ট করা হয় যে মিন টাইম গড় কতটুকু সময় লাগে এভারেজলি তোমার সফটওয়্যারটা টোটাল রান হতে বা ওয়েব অ্যাপটা টোটাল রান হতে যে সময়টুকু নেয়, সেটা হচ্ছে দ্য রেসপন্স টাইম রিকোয়ারমেন্ট। আচ্ছা, এইটার স্ট্র্যাটেজিটা হচ্ছে আইডেন্টিফাই দ্য লোড প্রোফাইল, লোড প্রোফাইলটা আইডেন্টিফাই করা, তারপর হচ্ছে আইডেন্টিফাই দ্য রেসপন্স টাইম। আইডেন্টিফাই দ্য রেসপন্স টাইম, যদি প্রচুর ভিডিও থাকে, প্রচুর পিকচার থাকে, তাহলে তোমার দেখা যাবে যে সেটা হচ্ছে এই যে তোমার লোডের প্রোফাইল গুলো হচ্ছে ওগুলো, যে কি পরিমাণ তুমি ইমেজ ব্যবহার করছো। ইমেজ ওরিয়েন্টেড হলে বা ভিডিও ওরিয়েন্টেড হলে সেই পেজগুলো তুমি তো ইজিলি জানতে পারো যে সেগুলো রেসপন্স টাইম একটু স্লো হয়। তারপর হচ্ছে পারফর্ম দা টেস্ট। হ্যাঁ, প্রথমে তুমি লোডটা, একটা হচ্ছে তুমি প্রথমে তোমার সেখানে কি পরিমাণ ইমেজ আছে সেটা আইডেন্টিফাই করলো। ধরো যে একটা সিঙ্গেল ইউনিট পেজের মধ্যে কি পরিমাণ ইমেজ তুমি ইউজ করছো বা কি পরিমাণ ভিডিও বা অডিও ফাইল ইউজ করছো, সেটা হচ্ছে তোমার লোড প্রোফাইল। তারপর হচ্ছে তোমার রেসপন্স টাইমটা, তুমি নিজে দেখলা যে তোমার টিপিক্যালি সেটা ধরো 0.1 সেকেন্ড টাইম লাগে। তারপর তুমি সেটা বিভিন্ন কম্বিনেশনে যখন রান করাই দেখলা, তখন সেটা হচ্ছে তুমি টেস্ট করার পরে কোথাও এসে সেটা 1.2 সেকেন্ড লাগতেছে, 1.3 সেকেন্ড লাগতেছে, কোনো জায়গায় সেটা 0.005 সেকেন্ডও লাগলো কেন জানি, তাহলে সেগুলো হচ্ছে যে তোমার লোড টেস্টিং। তারপর হচ্ছে স্ট্রেস টেস্টিং। স্ট্রেস হচ্ছে সিস্টেম রিচেস দ্য রিকোয়ার্ড রেসপন্স টাইম এন্ড দ্য রিকোয়ার্ড থ্রুপুট আন্ডার স্ট্রেস। এইটা হচ্ছে তুমি স্ট্রেস দেওয়া,
স্ট্রেস দেওয়া মানে হচ্ছে তোমার এটা সাপোর্ট করতে পারে হচ্ছে 1000 ইউজার, তুমি সেখানে 5000 ইউজার দিয়ে তুমি তখন 5000 ইউজার দিয়ে রিকোয়েস্ট পাঠালা, সেটাকে বলা হয় স্ট্রেস টেস্টিং। যেমন এগুলো আমাদের করতে হয়তো যখন ধরো এই বিভিন্ন সময়ে এই স্ট্রেস টেস্টিং গুলো খুব ইম্পর্টেন্ট হচ্ছে কিছু কিছু ওয়েব অ্যাপ্লিকেশন, কিছু কিছু ওয়েব অ্যাপ আছে, যা ওয়েব সার্ভিস আছে যেগুলো আসলে সব সময় রিকোয়ার্ড না। যেমন ধরো জাপানের মেট্রোলজিক্যাল ডাটা ওয়েবসাইট, মজার বিষয় হচ্ছে জাপানের মেট্রোলজিক্যাল ডাটার ওয়েবসাইটটা মোটামুটি সব মানুষ প্রতিদিনই ভিজিট করে, কিন্তু একটা নির্দিষ্ট সময় বেশি ভিজিট করে যখন ধরো সুনামির কোনো সংকেত থাকে, যখন ধরো দেখা যায় যে আর্থকোয়েক হলো, এর পর পর দেখা যায় যে আরো কতগুলো আর্থকোয়েক হতে পারে, তখন দেখা যায় যে মানুষ ওখানে খুব কি করতেছে, হিট করতেছে। তারপর ফর এন এক্সাম্পল ধরো চট্টগ্রাম ভর্তি পরীক্ষা আসতেছে সামনে, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে, তাহলে আমাদের ওয়েবসাইট গুলো এখন প্রচুর আইডল টাইম থাকে, আমাদের যেটা admission.cu.ac.bd এটা কমপ্লিটলি এখন আইডল, এটাতে কোনো আমরা লোড ব্যালেন্সিং কোনো কিছুই করতেছি না, কারণ এটাতে এখন সারা দিনেও দেখা যাবে যে 2-3 জন ইউজারও সেখানে হিট করতেছে না। কিন্তু যেই দিন এটা ওপেন হবে সেই দিন এট এ টাইম সেখানে লাখ লাখ মিলিয়নস অফ ইউজার সেখানে হিট করবে, সেটা হচ্ছে স্ট্রেস টেস্টিং। ওই অবস্থায় এটা যদি ডাউন হয়ে যায় তাহলে সেটা কি স্ট্রেস টেস্টিং পাস করলো? পাস করলো না। তাহলে সেটা হচ্ছে স্ট্রেস টেস্টিং। তাহলে তুমি এরকম তোমার স্ট্রেস টেস্ট করতে হবে। তারপর হচ্ছে কন্টিনিউয়াস টেস্টিং, টেস্টিং সিস্টেম বিহেভিয়ার ওভার এ পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তুমি এটাকে টেস্ট করা, এটাকে বলা হয় কন্টিনিউয়াস টেস্টিং। টেস্টিং দ্য সিস্টেম বিহেভিয়ার ওভার এ পিরিয়ড অফ টাইম, তুমি এক সপ্তাহ ধরে কনস্ট্যান্টলি বোর্ড দিয়ে তোমরা জানো যে হ্যাকাররা যারা অনেক মানে বিভিন্ন কারণে ক্ষতি করতে চায় অথবা অনেক কিছু করতে চায়, তারা কি করে এরকম বিভিন্ন ভাবে কিছু আর্টিফিশিয়াল ইউজার ক্রিয়েট করতে পারে, আর্টিফিশিয়াল ইউজার ক্রিয়েট করে সেগুলোকে কি করে, হিট করে। তাহলে এগুলো এই যে হিট করতে করতে দেখা যায় যে একটা সময় গিয়ে সেটা ব্রেক করে ঢুকতে পারে। তাহলে সেটা আসলে এই যে কন্টিনিউয়াস টেস্টিং যদি না করো তাহলে সেই ধরনের, সেই ক্ষেত্রে সেটা রিস্ক থেকে যেতে পারে যে তারা তো সফটওয়্যার দিয়ে এটাকে হিট করতেছে রেগুলারলি, একটা নির্দিষ্ট টাইমে মিলিয়নস অফ ইউজার এটাকে হিট করতেছে, তাহলে তুমিও ঠিক করতে হবে যে কোন সময়টুকুতে এরকম কন্টিনিউয়াসলি হিট করতে পারে, এই সময়টা আমার নিজের ক্ষেত্রে আমি আগে প্রিপেয়ার থাকবো যে এইভাবে হিট করলে আমার সিস্টেম কি ব্রেকডাউন করে। এটা হচ্ছে কন্টিনিউয়াস টেস্টিং। তারপর আছে সিকিউরিটি টেস্টিং, এইটা রেগুলেট দ্য অ্যাক্সেস টু ইনফরমেশন, টু ভেরিফাই ইউজার আইডেন্টিটিস, টু এনক্রিপ্ট কনফিডেন্সিয়াল ইনফরমেশন। এখানে তোমরা যেটা করতে পারো সেটা হচ্ছে তোমাদের বেশিরভাগ পেজগুলোতে দেখা যাবে যে লগইন থাকবে, লগইন থাকতে পারে, সাইন আপ থাকতে পারে, সাইন ইন থাকতে পারে, রেজিস্ট্রেশন থাকতে পারে, সেগুলো হচ্ছে তোমরা এখানে দেখাবা চেকলিস্টে যেগুলো ঠিক মতো করছো কিনা বা ঠিক মতো করা হয়েছে কিনা, কতবার লগইন ফেল হয়, কতবার লগইন পাস হয়, সেগুলো রেগুলেট দ্য অ্যাক্সেস টু দ্য ইনফরমেশন, ভেরিফাই ইউজার আইডেন্টিটিস, এনক্রিপ্ট দ্য কনফিডেন্সিয়াল ইনফরমেশন। তারপর হচ্ছে যদি পেমেন্ট থাকে সেই পেমেন্টে ডেবিট কার্ড ক্রেডিট কার্ডের ইনফরমেশন গুলোকে তুমি কিভাবে এনক্রিপ্ট করতেছো সেগুলো সিকিউরিটি টেস্টিং এর অংশের মধ্যে পড়বে। এটার স্ট্র্যাটেজি হচ্ছে এই সিস্টেমেটিক টেস্ট স্কিম ব্যবহার করতে হবে, এটা তুমি নিজে ডেভেলপ করবা যে তুমি কিভাবে ইউজার ভেরিফাই করবা, ইউজার ভেরিফিকেশনটা তুমি কিভাবে রেডি করতে পারো, সেটা করতে পারো, কিভাবে এনক্রিপ্ট করবা কনফিডেন্সিয়াল ইনফরমেশন, সেগুলো টেস্টিং স্কিম দিয়ে ঠিক করে নিয়ে তারপর সেই টেস্টটা করতে হয়। তারপরে আসো ফাইনালি কন্টেন্ট টেস্টিং। কন্টেন্টটা হচ্ছে তুমি কন্টেন্ট যেটা দিবা সেটার কোয়ালিটিটা কি। ধরো সেটা ইনফরমেটিভ ওয়েবসাইটে তুমি যদি ব্যাকডেটেড ইনফরমেশন দিয়ে রাখো তাহলে বলা হবে যে তোমার এটা টেস্টের কন্টেন্টের কোয়ালিটিটা হচ্ছে ভেরি পুয়ার কন্টেন্ট কোয়ালিটি, টেস্ট দ্য কোয়ালিটি অফ দ্য কন্টেন্ট, এটা হচ্ছে কন্টেন্ট টেস্টিং। তারপর সেটা আপডেটেড থাকতে হবে এই কন্টেন্ট টেস্টিংটা। তারপরে হতে পারে যে রেগুলারলি আপডেট করতে হবে, রেগুলারলি আপডেট করতে গিয়ে অনেক সময় দেখা যাবে যে তোমাকে ডাইভার্সিফাইড ইউজারের কারণে তোমাকে কন্টেন্ট অনেক সময় চুজ করার সময় সাবধান থাকতে হবে, কারণ আদারওয়াইজ এখান থেকে দাঙ্গা হাঙ্গামা লেগে যেতে পারে, মারামারি লেগে যেতে পারে। তাহলে এইগুলো মাথায় রাখতে হবে কন্টেন্ট টেস্টিং এর সময়। এটার স্ট্র্যাটেজি হচ্ছে প্রুফ রিডিং। কন্টেন্ট টেস্টিং এর 1 নম্বর স্ট্র্যাটেজি হচ্ছে কি প্রুফ রিডিং। প্রুফ রিডারের কাজ কি, একদম ওয়ার্ড বাই ওয়ার্ড, লাইন বাই লাইন
ওয়ার্ডের ভুল, এরর, এগুলো সব দূর করে কারা? কোনো একটা জায়গায় কোনো একটা লেখা দিয়েছো, কোনো একটা পেপার লিখছো, প্রুফ রিডার দিয়ে যদি লিখে চেক করে দাও, দেখবা যে প্রচুর ভুল বের হবে ছোটখাটো, যেটা তোমার আমার চোখে ধরা পড়তেছে না। তার মানে তোমার পেজটা রিড করার জন্য একজন লোককে ঠিক করতে হবে যে ভালো প্রুফ রিডিং করতে পারে, সে এই কন্টেন্ট টেস্টিংটা করবে। আচ্ছা, এখন এই যে বিভিন্ন রকম টেস্টিং এর কথা আমি বললাম, আহ, এই 6 রকম, সম্ভবত এই 6 রকম টেস্ট, এই 6 রকম টেস্ট খুবই ইম্পর্টেন্ট। এটা কোথায় 6 রকম? এই লিঙ্ক টেস্টিং, ব্রাউজার টেস্টিং, ইউজিবিলিটি, লোড, স্ট্রেস, কন্টিনিউয়াস, সিকিউরিটি এন্ড কন্টেন্ট। এইখানে 6টার মধ্যে আসলে বেসিক্যালি হচ্ছে যে 6, 7, 8, টোটাল 8টা টেস্টিং আছে। তোমাকে যদি বলা হয় ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্টিং এর ক্যাটাগরি যদি চিন্তা করা হয় বা টাইপ যদি চিন্তা করা প্রশ্ন করা হয়, তাহলে তুমি এই 8টা টেস্টের কথাই বলবা, যে এই 8টাই বেসিক ওয়েব অ্যাপ্লিকেশন টেস্ট। এই লিঙ্ক টেস্ট, ব্রাউজার টেস্ট, ইউজিবিলিটি, লোড টেস্ট, স্ট্রেস, কন্টিনিউয়াস। স্ট্রেস এন্ড কন্টিনিউয়াস এখানে একসাথে, লোড, স্ট্রেস, কন্টিনিউয়াস, যেহেতু এই তিনটা প্রায় কাছাকাছি, এই জন্য একটা হেডে লিখছে, কিন্তু ভিতরে আমরা আলাদা করে দেখাইছি। তারপর হচ্ছে সিকিউরিটি এবং কন্টেন্ট। তাহলে টোটাল এই 8টা টেস্ট হচ্ছে ওয়েব অ্যাপ্লিকেশনের টেস্ট টাইপস। একদম লাস্টে যেটা আছে, যে এখন এই টেস্টিং করতে গিয়ে যে চ্যালেঞ্জটা আমরা ফিল করি, সেটা হচ্ছে কি, চ্যালেঞ্জেস ইন ওয়েব টেস্টিং। ওয়েব টেস্টিং এর 1 নম্বর চ্যালেঞ্জ হচ্ছে কন্টেন্ট টেস্টিং রিকোয়ার্স কস্টলি ম্যানুয়াল মেজার্স। কন্টেন্ট টেস্টিং রিকোয়ার্স কস্টলি ম্যানুয়াল মেজার। দেখো, খেয়াল করে দেখো, লাস্টে ছিল, একদম লাস্টে ছিল কন্টেন্ট টেস্টিং, কিন্তু মজার বিষয় হচ্ছে এইটাতে সবচেয়ে বেশি কি লাগে, কস্টলি বলা হচ্ছে। কারণ আমরা যখন আমরা তো এইটা বই তো বলতেছে যে হচ্ছে একদম স্ট্যান্ডার্ড একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কথা, যেখানে প্রচুর পরিমাণে ইনফরমেশন থাকবে। সেই ইনফরমেশন গুলো যাকে দিয়ে চেক করা, বা এটা একটা তো ম্যানুয়াল কাজ, একটা ম্যানুয়াল কাজ, এটা যদি অটোমেটিক কেউ চেক করে দিত তাহলে তো খুব ইজি হইতো, কিন্তু এটা একটা হচ্ছে ম্যানুয়াল কাজ, একজন আলাদা প্রুফ রিডার যুক্ত করতে হবে, সেই সাথে সেরকম প্রুফ রিডার যুক্ত হতে হবে যে তোমার কন্টেন্টের এক্সপার্ট। তাহলে এগুলো সবকিছু মিলাইয়া কন্টেন্ট টেস্টিংটা দেখা যায় যে দিন শেষে সবচেয়ে বেশি কস্টলি ম্যানুয়াল মেজার হয়ে যায়। আচ্ছা, তারপর হচ্ছে ইউজিবিলিটি ইজ ডিফিকাল্ট টু মেজার। এটা আমি তোমাদেরকে আই নো ইট হোয়েন আই সি ইট, IQI যেটা বলছিলাম, আই নো ইট হোয়েন আই সি ইট, এটা তো মেইন প্রবলেম। তারপরে SCI স্পেশালিস্ট লাগে, এবং ইউজিবিলিটি তুমি কখনো কাউকে স্যাটিসফাই করতে পারবা না। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যাকে 100% স্যাটিসফাই করা যাবে তোমার। তবে সেটাকে তোমাকে ম্যাক্সিমাম, তাদেরকে ম্যাক্সিমাম স্যাটিসফ্যাকশন যেখানে আসবে, সেইখানে তুমি বলতে পারবা যে তোমার এটা ইউজেবলি ঠিক আছে। তুমি দেখবা তোমার ক্লাসে প্রায় 70-80 জন স্টুডেন্ট আছে, সবাই যদি তোমার ওয়েব অ্যাপটা দেখে সবার পছন্দ নাও হতে পারে। তাই বলে কি তোমার ইউজিবিলিটি, তোমার ওয়েব অ্যাপের ইউজিবিলিটি কি জিরো? অবশ্যই জিরো না, কারণ এইটা ডিফিকাল্ট টু, যদিও এটা খুব ডিফিকাল্ট টু মেজার, এবং এটার আসলে কোনো মেজারমেন্ট ইউনিট নাই, এটা হচ্ছে পুরা সাবজেক্টিভ। ইউজিবিলিটিটা হচ্ছে কি, সাবজেক্টিভ মেজারমেন্ট। সাবজেক্টিভ মেজারমেন্ট মানে কে যে চেক করতেছে তার উপরে ডিপেন্ড করতেছে। তারপর হচ্ছে ডাইভার্স প্ল্যাটফর্ম। ডাইভার্স প্ল্যাটফর্ম, এটা তো তোমারটা সাপোর্ট করলেই দ্যাটস এনাফ। কিন্তু এমনও ডিভাইস থাকতে পারে, এমনও কি থাকতে পারে, ওএস থাকতে পারে, যেমন দেখা যেতে পারে এখন তুমি নর্মাল একটা ওয়েব পেজ, সেটা আমাদের টেলিভিশনে হয়তো আমরা ইন্টারনেটে কানেক্ট করলাম, সেখানে ধরো সেটা স্মার্ট টিভি বলতেছে, কিন্তু সেখানে আমার ওয়েব অ্যাপটা কাজ করতেছে না। তাহলে তুমি এটা হচ্ছে কি এক ধরনের ডাইভার্স প্ল্যাটফর্ম। এগুলো চ্যালেঞ্জ। তারপর হচ্ছে গ্লোবালিটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচারাল ডিফারেন্স। কারণ তুমি যখন সেটা অনলাইনে দিয়ে দিচ্ছ, তোমার পেজটা যখন, যেহেতু অ্যাপ্লিকেশন সার্ভিসটা যেহেতু অনলাইন, ওয়েব যেহেতু বলছো, তার মানে সেটা পৃথিবীর বিভিন্ন রকম মানুষ সেটা ব্যবহার করবে। তাহলে তোমাকে কালচারাল ডিফারেন্স গুলো, মানুষের মাইন্ডসেট গুলোকেও মাথায় রেখে কাজ করতে হবে। আন্ডারস্ট্যান্ডিং দ্য কালচারাল ডিফারেন্সেস। ডমিনেন্স অফ চেঞ্জেস মেক্স ইট মোর চ্যালেঞ্জিং। এবং মেইন কথা হচ্ছে যে ওয়েব অ্যাপ্লিকেশন, ওয়েব সার্ভিস, ওয়েব অ্যাপ গুলো ইনফরমেশন বেসড হোক আর যাই হোক, এগুলোতে খুব বেশি ফ্রিকোয়েন্টলি চেঞ্জ আসে।
সেই চেঞ্জ গুলো আসলে তখন চেঞ্জ আসা মানে কি, চেঞ্জ আসা মানে হচ্ছে রিকোয়ারমেন্টে চেঞ্জ হয়ে যাওয়া। তখন তোমাকে ওই যে আর্কিটেকচার ডিজাইন থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন থেকে শুরু করে টেস্ট পার হয়ে আবার আসা। তাহলে এগুলো তখন ডে বাই ডে এই টেস্টিং প্রসিজারটা তখন আরো কি হয়ে যায়, জটিল হয়ে যায়, চ্যালেঞ্জিং হয়ে দাঁড়ায়। এই হচ্ছে টেস্টিং এর চ্যালেঞ্জেস, এই হচ্ছে ওয়েব টেস্টিং এর চ্যালেঞ্জেস। তাহলে এই 5টা চ্যালেঞ্জ হচ্ছে ওয়েব টেস্টিং এর চ্যালেঞ্জেস। সো দ্যাটস ইট, এইখানে আমরা ওয়েব টেস্টিং শেষ করছি এবং ক্লাস শেষ করছি। কিন্তু এখন ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এরপরে যেমন ধরো আর হয়তো একটা বা 2টা ক্লাস নিলে আমি তোমাদের এটা শেষ করব। সেই ক্ষেত্রে যেটা হচ্ছে যে এরপরে আছে মেনটেনেন্স নিয়ে, তারপরে ম্যানেজারের রোল নিয়ে কিছু কথাবার্তা আছে এরপরে। তো এগুলো আরেকটা ক্লাসে শেষ করা যাবে কিনা জানি না, হয়তো 2টা ক্লাস লাগতে পারে। কিন্তু তোমরা একটা ক্লাস টেস্ট দিতে চাচ্ছ, ক্লাস টেস্টটা তাহলে তোমরা কয় তারিখ দিলে তোমাদের জন্য ভালো হয়, তোমরা আমাকে বলো একটু। 6 তারিখ আমি পারবো না, এটা হচ্ছে মেইন কথা। 6 তারিখ, 7-8 তো বন্ধ। 7-8 কিসের বন্ধ? 7 তারিখ বন্ধ, দোলযাত্রার বন্ধ। 8 তারিখ 8 তারিখ শবে বরাত না? 8 তারিখ, হ্যাঁ 8 তারিখ কোন একটা, হ্যাঁ 8 তারিখ শবে বরাত দেখাচ্ছে। তাহলে 9 তারিখ দিতে পারো। 9 তারিখ ল্যাব এক্সাম আছে। কিসের ল্যাব এক্সাম? মাইক্রো কন্ট্রোলার। কয়টা থেকে? তোমরা ল্যাব এক্সামের সাথে কি দিতে পারবা? ল্যাব এক্সামে তো আসলে পড়াশোনার খুব বেশি কিছু নাই যদি তোমরা ল্যাবে। ফাইনাল এক্সাম, এবং স্যার বলছে যে স্যার যা পড়াইছে থিওরিতে ওইখান থেকে কোশ্চেন করবে, পুরো স্লাইড সবগুলা দেখে যেতে বলছে। তাহলে কয় তারিখ করবো বলো? 7 পারবা না বলতেছো? স্যার নেক্সট সানডে। নেক্সট সানডে? জি স্যার, 12 তারিখ। আচ্ছা 12 তারিখ আপাতত আমার কোনো শিডিউল নাই, ঠিক আছে 12 তারিখ করা যেতে পারে। জি স্যার। তাহলে 12 তারিখ ঠিক আছে। জি স্যার। 12 তারিখ। আর 12 তারিখ তাহলে তোমরা ক্লাস টেস্টের জন্য প্রিপারেশন নাও। আর তাহলে তোমরা একটা কাজ করো, তোমরা 12 তারিখ ক্লাস টেস্টের প্রিপারেশন নাও, 12 তারিখ না পারলেও 13 তারিখ অবশ্যই আমাকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিবা। এবং সেই অ্যাসাইনমেন্টটা হবে এই যে টেস্টিং, তোমাদের যে পেজগুলো তোমরা ডেভেলপ করছো সেই পেজগুলোর এই টেস্টিং এর একটা চেকলিস্ট হবে, টেস্টিং এর একটা চেকলিস্ট তৈরি করে দিবা। স্যার আমাদের ওয়েবসাইট তো পুরোটা কমপ্লিট হয় নাই, তো সেই ক্ষেত্রে টেস্টিং তো সব করতে পারবো না আমরা, আর এগুলো কিভাবে লিখবো? যেগুলো করছো তোমরা, যেগুলো করা সম্ভব, ইউনিট টেস্ট গুলো করতে পারতেছো তুমি। জি এই ধরো কমপ্লিট সিস্টেম টেস্ট তুমি হয়তো করতে পারবা না। জি স্যার, কমপ্লিট সিস্টেম টেস্ট সম্ভব না, তারপরের দুইটা হচ্ছে ওই অ্যাকসেপ্টেন্স আচ্ছা এটা তো টেস্ট, বিটা তোমরা তো টেস্ট, এগুলো সম্ভব না। এটা তো তোমরা গ্রুপ ওয়াইজ করছো তাই না? হ্যাঁ। এটা কি তোমাদের তোমাদের ল্যাবটা এটা গ্রুপ ওয়াইজ হয়েছে না? গ্রুপ ওয়াইজ ছিল। হ্যাঁ গ্রুপ ওয়াইজ থাকলে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় সব গ্রুপেরই একই অবস্থা হওয়ার কথা না। স্যার বেশিরভাগই, আমি জানি না সবার কি অবস্থা, তবে বেশিরভাগই যে কারো কাজ এখনো কমপ্লিট হয় নাই। আচ্ছা তাহলে, এইটা তাহলে আমি তাহলে এটা একটু আমি চিন্তা করি, কারণ এইটা যদি এই অবস্থায় তাহলে দিয়ে থাকি তাহলে তোমাদের আসলে খুব বেশি কিছু। জি স্যার, লাভ হবে না খুব একটা। আচ্ছা আমি তাহলে এটা চিন্তা করে তোমাকে জানাবো তন্ময়। তোমরা এমনি 12 তারিখ ক্লাস টেস্টের প্রিপারেশন নিয়ে রাখবা। এর আগের বারের মতো কিন্তু ওই কাজ করবো না যে স্যার ওই দিন এসে সবাই মিলে বলবা না যে পরীক্ষা দিব না। না স্যার। ক্লাস টেস্ট সিলেবাস আমি দিয়ে দিচ্ছি, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাকে পাঠিয়ে দিচ্ছি। স্যার একটা কথা, আমাদের কি অ্যাভারেজ কাউন্ট হবে নাকি বেস্ট ওয়ান কাউন্ট হবে? এটা আমি দেখি, তোমাদের সেকেন্ড ক্লাস টেস্টের মার্কসটা দেখি, তারপরে আমি ডিসাইড করব। তো তা জানাই দিব আমি তোমাকে কোনটা, কোন মেজারে আমি মার্কস দিব, আমি ওটা জানাই দিব তোমাদের। ঠিক আছে স্যার। ঠিক আছে, কারণ তোমাদের যেহেতু ক্লাস টেস্ট 1 তো খুব বেশি ভালো মার্কস আমি দেখি নাই,
তো আমি ক্লাস টেস্ট 2টা দেখি, চিন্তা করে দেখি যে যদি অ্যাভারেজ করলে বেটার পাও তাহলে অ্যাভারেজে দিব, কারণ আমার কোনো দরকার, আমার কি দরকার আছে যে তোমার মার্কস আমি বাসায় নিয়ে কি করবো বলো তো? আমি তোমাকে তো আমার বেটারটাই দেওয়ার চেষ্টা করবো, ওটা বা তুমি যেটা বেশি পাও সেটাতেই থাকতে চাইবো আমি। তাহলে দুইটার বেস্ট ওয়ান কাউন্ট করলে মনে হয় ভালো হবে। যাক, আপনি তাও দেখেন, আপনার কাছে ভালো মনে হয়। হ্যাঁ ঠিক আছে, আমি 12 তারিখ তোমরা ক্লাস টেস্টের প্রিপারেশন রাখো, আমি তোমাকে সিলেবাসটা তন্ময়কে বলতেছি। আর হচ্ছে যে এই অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু নওশাদের সাথে কথা বলি, তারপরে তোমাদেরকে জানাবো কবে অ্যাসাইনমেন্টটা দিব। জি জি স্যার, স্যার, স্যার ঠিক আমাদের আছে। প্রজেক্ট আসলেই শেষ হয় নাই সবার। স্যার আমাদের দুইটা প্রজেক্ট তো, অ্যাপ এবং ওয়েব, তো দুইটা মিলাইতে সমস্যা হচ্ছে, মানে সবাই কমপ্লিট করা পসিবল হচ্ছে না। অ্যাপ অ্যাপ কোথায়? ওয়েব তো বুঝলাম, অ্যাপ কেন? স্যার মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট নামে একটা 2 আচ্ছা ক্রেডিট আচ্ছা, ওইটা আরেকটা কোর্স, ওইটা আরেকটা কোর্স, হ্যাঁ। আর স্যার ওইটা ইন্ডিভিজুয়ালি দিছে তো, এখন ওইটার জন্য হচ্ছে মানে ওইটাতে গ্রুপ নাই আর কি, তো ওই জন্য একটু প্রেশারটা বেশি পড়তেছে। না, মোবাইল অ্যাপটা তো আলাদা একটা কোর্স আছে তোমাদের বোধহয়। জি স্যার 2 ক্রেডিটের। 2 ক্রেডিটের, হ্যাঁ, ওইটাও ওর নিজের কোর্সের মধ্যে কোর্স। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা ঠিক আছে, আমি ওর সাথে দেখি আজকে বিকেলে একটু কথা বলতে পারি কিনা, যদিও ফ্রাইডে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি Thank you. তোমাদেরকে এই স্লাইডটা পাঠিয়ে দিচ্ছি, আর তন্ময়কে আমি জানিয়ে দিচ্ছি যে কিসের উপরে কতদূর পর্যন্ত তোমরা ক্লাস টেস্টের জন্য প্রিপেয়ার থাকবে আর কি। তবে ক্লাস টেস্ট রবিবারেই হবে, যদি মানে সবকিছু ঠিক থাকে, চেঞ্জ করবা না। জি স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তাহলে ক্লাস শেষ হচ্ছে। ওকে।